রোকেয়া নিয়েই বলতে চাচ্ছিলাম, বেগম রোকেয়া নিয়ে। একটু ভিন্ন আঙ্গিকে বলি। সবাই তো বিভিন্নভাবে বলছে, আমি আরেকটু অন্যভাবে বলার চেষ্টা করি। তো আজকের পর্বে আমি পাকিস্তানি রাজনৈতিক অর্থনীতিবিদ ডক্টর এস আকবর জায়দির একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। 2019 সালে পাকিস্তানে একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্যানেলটির টাইটেল ছিল পাকিস্তান বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ, এবং এই প্যানেলে ডক্টর জায়দিকে, রাজনৈতিক অর্থনীতিবিদ ডক্টর জায়দিকে একজন প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের অর্থনীতি কেন তুলনামূলকভাবে এগিয়ে, কেন বাংলাদেশ গত কয়েক দশকে তার কিছু প্রতিবেশী দেশের তুলনায়, বিশেষ করে পাকিস্তানের চাইতে অর্থনৈতিকভাবে ভালো করছে। এই প্রশ্নের উত্তরে ডক্টর জায়দি বিষয়টিকে তিনটি মৌলিক কারণ তুলে ধরেন: রাষ্ট্রযন্ত্র থেকে সেনাবাহিনীকে আলাদা করা, সংবিধানে ধর্মনিরপেক্ষতার অন্তর্ভুক্তি, তৃতীয় এবং ওনার ভাষায় সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, নারী শিক্ষায় বিনিয়োগ। সব মিলিয়ে ডক্টর আকবর জায়দের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনৈতিক যে অগ্রগতি হয়েছে সেটা কেবলমাত্র একটা ম্যাজিক সমাধান নয়, একক কোনো ম্যাজিক সমাধান নয়, বরং এই সবকিছু অবকাঠামোগত সিদ্ধান্ত এবং সামাজিক বিনিয়োগের সম্মিলিত একটা ফল হিসেবে যে বাংলাদেশকে আজকে আমরা দেখছি, সেই বাংলাদেশ। তিনি এই তিনটি বিষয়ের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছেন, সেটি হলো রাজনৈতিক প্রতিশ্রুতি বা কমিটমেন্ট এবং ধারাবাহিকতা। চলুন আমরা এই তিনটি জিনিসকে বিষয়কে একটু বোঝার চেষ্টা করি। পাকিস্তান রাষ্ট্র থেকে আমাদের জন্ম, কিন্তু দেরিতে হলেও আমরা সত্যিকার অর্থে আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে সেনাবাহিনীকে আলাদা করতে পেরেছিলাম। স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের মতোই সেনাবাহিনী কিন্তু বারবার আমাদের রাষ্ট্রযন্ত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। তাদের হাতে লেগে আছে জাতির পিতার হত্যার রক্তের দাগ। এরপরে তারা আরো অসংখ্য কু করেছে, প্রেসিডেন্ট জিয়াকে তারা খুন করেছে। তবে এরশাদের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনীকে আস্তে আস্তে সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যায় বলতে পারি, এবং এর ফলে নীতি নির্ধারণে ধারাবাহিকতা আসে, বেসামরিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে ওঠে, এবং সত্যি বলতে কি, বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি হয়। এবং অস্বীকার করার উপায় নেই, শেখ হাসিনার আমলে এই ব্যাপারগুলো পার্টিকুলারলি হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি ডক্টর আকবর জায়দি তুলে ধরেছেন সেটি হলো আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষতার অন্তর্ভুক্তি। তার কথার সাথে যদি যোগ করি, আমাদের ধর্মনিরপেক্ষতার চর্চা নানা সময়ে নানা প্রশ্নের মুখে পড়লেও স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা এই সাংবিধানিক অবস্থানকে চর্চা করার চেষ্টা করেছি। রাষ্ট্রকে প্রকাশ্য ধর্মীয় রাজনীতির বাইরে রাখার চেষ্টাটা আমাদের মধ্যে সবসময় ছিল। এতে করে হয়েছে কি, এতে নাগরিকত্বের ধারণা এবং নীতি নির্ধারণের সেকুলার দৃষ্টিভঙ্গির জায়গাটা ছিল এবং এখনো আছে। দুঃখজনক হলেও সেই সেকুলার জায়গাটা বর্তমান বাংলাদেশে আবারও হামলার মুখে পড়েছে। আকবর জায়দি তৃতীয় এবং সম্ভবত খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি বাংলাদেশের ব্যাপারে তুলে ধরেছেন সেটি হলো নারী শিক্ষায় বিনিয়োগ। গত 15-16 বছর ধরে বাংলাদেশের নারীদের শিক্ষার বিস্তার শুধু ব্যক্তিগত ক্ষমতায়নই ঘটায়নি আমরা জানি, বরং পুরো শ্রম বাজারের চরিত্র বদলে দিয়েছে। সকল শ্রেণীর নারীরা এখানে নানা ধরনের রপ্তানিমুখী অর্থনীতির সাথে জড়িত, তার চালিকা শক্তি হিসেবে পরিণত হয়েছে বছরের পর বছর ধরে। এখন তার ফল আমরা দেখতে পাচ্ছি। তো ডক্টর আকবর জায়দির এই প্যানেল আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক উনি আলোচনা করেছিলেন, এবং তার প্যানেলের সাথে যে প্যানেলিস্টরা ছিলেন তারাও এটি নিয়ে আলোচনা করেছিলেন, যে অর্থনৈতিক নীতি নির্ধারণের বিষয়ে রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিয়ত অংশগ্রহণ বা কমিটমেন্ট। আপনারা অনেকেই অনেক সময় সমালোচনা করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নিয়মিত পরিকল্পনা কমিশনের বৈঠকে উপস্থিত থেকেছেন, কেন অর্থনৈতিক পরিকল্পনায় সরাসরি আগ্রহ দেখিয়েছেন। কিন্তু ডক্টর আকবর জায়দি এবং তার সাথে আলোচকরা আরো যারা ছিলেন তারা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন, এবং তারা বলেছেন যে এই ধরনের নীতিগত ধারাবাহিকতা এবং সক্রিয়তা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা তারা পাকিস্তানে দেখতে পান না। বাংলাদেশের উন্নয়নের পেছনে আকবর জায়দি যে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, বেসামরিক শাসন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তা এবং নারীর ক্ষমতায়ন, এগুলো আলাদা আলাদা কোনো নীতির তালিকা না, একসাথে এগুলো একটি
শক্তিশালী বলয় বাংলাদেশের জন্য তৈরি করেছে। মানব সম্পদ বেড়েছে, অর্থনীতিতে বৈচিত্র্য এসেছে এবং আভ্যন্তরীণ বাজার আরো সক্রিয় হয়েছে, যার প্রতিফলন আজ আমরা দেখি কলকারখানায়, শহরে, রাস্তায় এবং লাখো মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে নারী শিক্ষা বাংলাদেশে দ্বিমুখী ভূমিকা রেখেছে। একদিকে এটি উৎপাদনশীল শ্রমশক্তি বাড়িয়েছে, অন্যদিকে সমাজের ভেতরে যে পরিবর্তন এনেছে, পরিবার পরিকল্পনা বলুন, স্বাস্থ্য সূচক বলুন, সন্তানের শিক্ষা বলুন এবং স্থানীয় রাজনীতিতে নারীর সিদ্ধান্ত গ্রহণ বা অংশগ্রহণ, যা কিছু বলুন না কেন, সবকিছুই অর্থনৈতিক স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদের জন্য শক্তিশালী করেছে। তো শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এইভাবে এগিয়ে যাচ্ছিল। অগাস্টের জঙ্গি উত্থানে সেই সকল প্রচেষ্টা হঠাৎ থেমে যায়। আর্মি এখন আবারও জামাতের হাত ধরে রাষ্ট্রযন্ত্রে ঢুকে পড়ার চেষ্টা করছে। সেকুলারিজম পরাহত হয়েছে, নারীর উপরে নেমে এসেছে খড়গ। ডক্টর আকবর জাইদির এই বিষয়টিকে আজকের আলোচনায় কেন নিয়ে আসলাম? ডক্টর আকবর জাইদি বিশেষ করে নারী উন্নয়নের যে বিষয়টি তার বক্তব্যে তুলে ধরেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 9 ডিসেম্বর ছিল বেগম রোকেয়া দিবস। এবারে রোকেয়া দিবসের মতো এত হাস্যকর এবং একই সাথে এত মন খারাপ করা রোকেয়া দিবস আমি আর কখনো দেখিনি। বেগম রোকেয়াকে কাফের, মুরতাদ বলেছেন অনেকেই, অনেক বছর ধরে, অনেক দিন ধরে, অনেক জায়গায়, অনেক গোষ্ঠী। সেগুলো নিয়ে আমরা চিন্তিত নই। আজ থেকে 145 বছর আগে জন্ম নেওয়া এক নারী রাষ্ট্র, সমাজ, পরিবারে নারীর সমানাধিকারের কথা বলেছেন, নারীর জন্য একটি আলাদা পৃথিবীর কথা বলেছেন, স্বপ্ন দেখেছেন, বই লিখেছেন, তার প্রতিটি বইয়ে নারী ক্ষমতায়নের কথা বলেছেন, নারী মুক্তির কথা বলেছেন। তাকে মেনে নেওয়াটা এই অঞ্চলের মানুষের জন্য অত সহজ নয়, সেটা আমরা বুঝি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসানরা সবসময় ছিলেন, থাকবেন, আছেন। কিন্তু সময় সময় একজন কঠিন নারী নেতৃত্ব থাকেন বলে আমাদের মতো এই যে রানা, নরিন, রাবেয়ার মতো ঘাটতারা কিছু নারী থাকি বলে এই মাহমুদুল হাসানরা কথা বলতে পারেন না। তারা এখন কথা বলতে পারছেন কারণ তারা সেই পরিবেশ পেয়েছেন, সেই সুযোগ তাদের করে দেওয়া হয়েছে। 2000 অগাস্টের পরে বেগম রোকেয়ার প্রতিকৃতি নিয়ে কেবলমাত্র যা হয়েছে সেগুলি কি শুধু আমরা এই মাহমুদুল হাসানদের উপর দোষ চাপিয়ে দিয়ে পার পেতে পারবো না। আমাদের বিভিন্ন নতুন নারী নেত্রীরা যারা ভীষণই তরুণ, তারা কি সেগুলোর কোনো প্রতিবাদ করেছেন বা সেগুলো ঠিক করার চেষ্টা করেছেন? আপনারা জানেন কি বিচ্ছিরি একটা গালি ওনার একটা ছবিতে আছে। তারা কি করেছেন? আমাদের সোকল নারীবাদীরা, বয়স্ক নারীবাদীরা, ওনারা কি করেছেন? আজকে দেশের নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে, নারীর প্রতি যে সহিংসতাকে যেভাবে উস্কে দেওয়া হচ্ছে, সেখানে বেগম রোকেয়া দিবস পালন করা মানে হলো বেগম রোকেয়াকে কটাক্ষ করা, ওনাকে অসম্মান করা। ডক্টর ইউনূস সে কাজটি করছেন। অথচ দেখুন ওনার কোটি কোটি টাকা আয়ের পেছনের কারা রয়েছে? নারী, যারা ওনার ক্ষুদ্র ঋণের ক্লায়েন্ট। এতগুলো যে কমিশন বানানো হলো, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখজনক কমিশনটি কিন্তু ছিল নারী কমিশন। এই কমিশনের রেকমেন্ডেশন গুলো ছিল সবচেয়ে প্রগ্রেসিভ, আমরা খুবই খুশি হয়েছিলাম। অথচ ইসলামিস্টদের এক হুমকিতে সে নারী কমিশনের রিপোর্ট চলে গেছে হিমাগারে। ডক্টর ইউনূস তো দূরের কথা, এই কমিশনারের সাথে যারা যুক্ত ছিলেন, যে সিনিয়র নারীবাদীরা, যারা ওনাদেরকে বাংলাদেশের নারীবাদের ধারক এবং বাহক মনে করেন, তারাও এটা নিয়ে আর কোনো কথা বলতে সাহস পাচ্ছেন না। বেগম রোকেয়া বলেছিলেন নারীকে বাদ দিয়ে কোনো সভ্যতা এগোতে পারে না, কোনো সমাজ এগোতে পারে না। পাকিস্তানের ডক্টর আকবর জাইদি বলেছেন বাংলাদেশ তার আশেপাশের দেশগুলো থেকে এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো নারী উন্নয়ন। আমরা সেদিকে হাঁটছিলাম, আমাদের আরো অনেক দূর যাওয়ার কথা ছিল। আমাদের যাওয়াটা এখন শুধুমাত্র থেমে যায়নি, আমরা পেছন দিকে হাঁটতে শুরু করেছি। আর আমাদের পেছন দিকে টেনে ধরার রশিটি খুব শক্ত করে কার হাতে ধরা জানেন? ডক্টর ইউনূসের হাতে ধরা। তো বেগম রোকেয়া দিবসকে কখনো এভাবে পালন করতে আমি আর কখনোই দেখিনি। সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আসলে জয় বাংলা।